পরমব্রতর সাথে শ্রীজিৎ মুখার্জির পরিচয়ের আমার মনে হয় 37 বছর হয়ে গেল। আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে এটা তো তোমার একটা সময় যখন তুমি একটু ইয়াং ছিলে, তখনকার সময়ের গল্প। ভাল লাগে না এই জায়গাটা কেটে দেবো না, অফকোর্স ইয়াং ছিল এই নয়, এখন আমি সত্যিটা বুড়ো হয়ে গেছি না, বাট হ্যাঁ এখন তুমি এভারগ্রিন হয়ে গেছো। এখন আশা করি অসম্মান করিনি। নমস্কার বন্ধুরা, রেক্স স্টুডিওজ ইন্ডিয়াতে আপনার স্বাগত। আমি রেক্স আপনাদের সাথে। আর কিছুদিন আগেই সত্যি বলে সত্যি কিছু নেই মানুষদের কাছে দেখিয়ে বা দর্শকদের কাছে জায়গা করেছিলেন শ্রীজিৎ মুখোপাধ্যায়। আর অবশ্যই জায়গা করার ব্যাপার নেই, কারণ প্রতিনিয়ত একটা পরিচালককে প্রুভ করতে হয় তার কাজের মাধ্যমে যে তার ছবি বা তার নতুন গল্প কতটা মানুষকে ভালো লাগাতে পারে। তো এবারে আবার একটা নতুন গল্প, অবশ্য তার ছোঁয়া কিন্তু অনেক বছর আগে দিয়েছিল হেমলক সোসাইটির মাধ্যমে। আর আমরা আবার সেই সোসাইটির গল্পে, এবার কিলবিল সোসাইটি। প্রথমে স্বাগত তোমাকে। তো প্রথমত তোমার কাছে এই যে সোসাইটিটা, যেটা একসময় তুমি শুরু করেছিলে, সেটা আবার একটা নতুন সোসাইটি তৈরি করছে। হ্যাঁ, মানুষের পারিপার্শ্বিক অনেক পরিবর্তন ঘটে, মানে বিবর্তন বলতে পারো, পরিবর্তন বলতে পারো। এবং কোথাও একটা গিয়ে আমি যখন হেমলক বানাচ্ছি তখনই শেষ দৃশ্যটা যদি আমরা মনে করি যে আনন্দকর সাহেবের চরিত্রটিকে গাড়িতে তুলে সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে আবার একটা নতুন জীবন বাঁচানোর অ্যাডভেঞ্চারে নেমে পড়ে। তো সিকুয়েলের চিন্তা আমার বরাবরই হেমলকের ছিল, মানে হেমলকের যে সিকুয়েল বানাবো। ইনফ্যাক্ট দ্বিতীয় পুরুষ বা দশম অবতারের ছিল না, মানে 22শে শ্রাবণের যে কোনো প্রিকুয়েল বা সিকুয়েল হবে এটা আমি ভাবি। বেঞ্চিটা হেমলক, এই দুটো ছবি আমি সিকুয়েল বানাবো ভেবেই শেষ দৃশ্যগুলো লেখা। তো এক্ষেত্রে আমার মনে হয় যে মানুষ পাল্টেছে, দুনিয়া পাল্টেছে, পৃথিবী পাল্টেছে, তাই জন্যই হয়তো কোথাও থেকে আনন্দকর মৃত্যুঞ্জয় কর হয়ে গেছে এবং হেমলক সোসাইটি কিলবিল সোসাইটি হয়ে গেছে। তো কিলবিল সোসাইটি রেফার্স টু দ্য সোসাইটি অফ কন্ট্রাক্ট কিলার্স, যারা মেরে বিল রেস করে, তাই জন্য তাদের নাম কিলবিল। একদম। এবং সেটা আমরা যদি ক্যারেক্টার ইন্ট্রো যেটা বেরিয়েছে সেটা যদি দেখি, আমরা বুঝতে পারবো যে এই ট্রান্সফরমেশনটা কিভাবে হয়েছে। একটা বিষয়ে আমরা অনেক ছবির ক্ষেত্রে দেখি, যখন কোনো ছবি অনেকটা সময় নিয়ে হয় তখন তাদের অনেক ক্যারেক্টার্স এর এজ বা তাদের পরিস্থিতিগুলো চেঞ্জ হতে থাকে, অনেক সময় কন্ডিশনস গুলো। তো সেখানে একটা সময় পথের পাঁচালীর গল্প আমি বলছি, সেখানেও অনেক সিচুয়েশন ফেস করতে হয়েছিল, যেখানে অনেক সময় ধরে একটা ছবি হয়েছিল। বাট এটা অবশ্য যেহেতু সিকুয়েল প্যাটার্নে, বাট সেখানে কি ক্যারেক্টারটা হয়তো তাদের এজ ওয়াইজ বা সময় অনুযায়ী অনেক চেঞ্জেস এসছে। ডেফিনেটলি অনেক চেঞ্জেস এসছে। একটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো যে আনন্দকরের তো লিম্ফোসাইটোপিনিয়া আছে। তো অ্যাকচুয়ালি আনন্দকরের এতদিন ধরে বেঁচে থাকাটাই একটা মেডিকেল মিরাকল, যেটা নিয়ে আনন্দকর সিনেমাতে বলে। এবং তাই জন্য আমরা যদি লুকটা দেখি, হেমলকের শেষে ওর চুলটা একদম ছোট হয়ে গেছিল, কারণ ওর কিমোথেরাপি চলছিল বা মোটামুটি মেডিকেশন আর এভরিথিং। এখানে একদম কমপ্লিটলি বল, মানে ও কিন্তু ওর জীবন যাত্রার একদম শেষে চলে এসছে। সেইটা আমরা ও ফিজিক্যালি শেষ পর্যায়ে ফিজিক্যালি সেইটা দেখানো হয়েছে। বাকিটা কি থেকে কি হচ্ছে সেটা দেখার জন্য তো আমাদের রূপলী বন্ধার চোখ। এই ছবির ক্ষেত্রে কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায় কিন্তু আমাদের কাছে একটা নস্টালজিয়া, কারণ এই গল্পের সাথে সাথে একটা জিনিস বলবো যে পরমব্রতর যে ক্যারিয়ার গ্রাফ, সেখানে অনেকটাই শ্রীজিৎ মুখোপাধ্যায়ের বর্তমান সময়ে না, এর আগেও অবদান রয়েছে। সেখানে কিছুদিন আগেও সত্যি বলে সত্যি কিছু নিয়ে আমি শুরু করছিলাম, তো সেই ছবিতেও তাকে একটা বলতে গেলে গেম চেঞ্জার ক্যারেক্টারে দেখা গিয়েছে। পরমকে নিয়ে কি খুব বেশি রিসার্চ করছে শ্রীজিৎ মুখোপাধ্যায়? না, পরমব্রতকে নিয়ে শ্রীজিৎ মুখার্জির খুব একটা বেশি রিসার্চ করার প্রয়োজন নেই, কারণ পরমব্রতর সাথে শ্রীজিৎ মুখার্জির পরিচয়ের আমার মনে হয় 37 বছর হয়ে গেল। সো আমি ওকে 37 বছর ধরে চিনি। সো দ্যাটস হিউজ টাইম। সেই বোঝাপড়াটা ওর সাথে হয়ে গেছে, আলাদা একটা সম্পর্ক। হ্যাঁ, মানে মাঝে মাঝে ঝগড়া, মাঝে মাঝে ভাব, অম্ল মধুর, মধুর অম্ল, নানান রকম। কিন্তু অভিনেতা পরিচালকের এই সম্পর্কটা মানে ওভার দ্য ইয়ার্স আরো স্ট্রং হতে হতে গেছে। বিকজ আমি মনে করি যে পরম আমার রাহুল দ্রাবিড়, যখনই আমি কোনো টাইট কর্নারে পড়ি, যখন চাপের মুখে থাকি, ক্রাইসিস, হি ইজ মাই ক্রাইসিস ম্যান। পরম
শোন, একটা চরিত্র আছে, মানে ও ফ্রিদা, তুমি আবার সো চতুষ্কোণ হোক, সেটা সত্যি বলে সত্যি কিছু নেই। তখন ঋতুদার করার কথা ছিল, চতুষ্কোণ ঋতুদার করার কথা। শাহজাহান রিজেন্সি হোক, জুলফিকার হোক, মানে হুম একবার ডেটের কারণে পারেনি, এক যে ছিল রাজা, বাট আদারওয়াইজ হি ইজ অলওয়েজ বিং মানে ক্রাইসিস ম্যান। হি ইজ আ ভেরি ভেরি আন্ডাররেটেড অ্যাক্টর, তাহলে শ্রী মুখোপাধ্যায় তুরুপের তাস বলা যায়। ডেফিনেটলি। আর পরম সবসময় ডেলিভার করে। পরমের প্রচুর ঝামেলা আছে, দেরি করে, পারপেচুয়ালি দেরি করে সেটে, এই সেই হ্যাঁ তারা। কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায় ফাইনালি শটটা যখন দেন বা চরিত্রটা যখন হন, সেটা এত নিখুঁত হয়, আর সেটা হোমওয়ার্ক আছে বোঝা যায়। হোমওয়ার্ক আছে, বুদ্ধি আছে, এবং ও নিজে ডিরেক্টর বলেও আমাকে এমনিতে তো 36 বছর বলতে চিনি বলে চেনে আমার। আমি কি চাই সেটা বোঝে। এক্স্যাক্টলি। এরকম হয়েছে যে ডাবিং এ ডাব করছে, সাউন্ড ইঞ্জিনিয়ার রেকর্ড করছে, একটা জায়গা আমি বলছি, আচ্ছা এক সেকেন্ড পরম, এই লাইনটা না আমি আমি অব্দি বলতে পেরেছি। আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি, চলো 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 আবার যাবো। সাউন্ড ইঞ্জিনিয়ার বলছে, শ্রীদা বা রিজুদা তো কিছু বলেওনি, বাট বুঝে গেছে ব্যাপারটা। বরং বুঝতে পেরেছি, বরং আচ্ছা আচ্ছা ওইটা চাইছো তো, আচ্ছা ঠিক আছে। যে হ্যাঁ, আমি তখন বললাম হ্যাঁ ওইটা একটু কর। এবারে ওইটার যে কিটা, সেটা শুধু আমি জানি আর পরম জানে, আর কেউ জানে না। ওই জন্য সাউন্ড ইঞ্জিনিয়ার মানে হি ইজ লাইক, বাবু 37 বছর চল তুই কর, ঠিক আছে। তো দ্যাট কাইন্ড অফ র্যাপো আই হ্যাভ। আমার স্কুলের জুনিয়র, আমার সহকর্মী, আমার ঝগড়া হোক ভালোবাসার মানুষ। একদমই। আর এই এই যে একটা ছবির যখন একটা পরিবর্তন আসে সময়ের সাথে, গল্পের সাথে, ওই যে পরিবর্তনটা আনছো তুমি এখানে, সেখানে একটা চ্যালেঞ্জও থাকে যে ছবিটার এতটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল, সেই ছবিটাকে আবার একটা নতুন মোড়কে তার নতুন ভাগ যখন আনা হয়, তখন সেই গল্পটাও কিন্তু একইভাবে মানুষের কাছে হিট করবে কিনা সেটা একটা প্রশ্ন থাকে। বাট আরেকটা ইউএসপি থাকে যে এই ছবিটা একটা লেগেসি হয়ে গেছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তাই এই ক্ষেত্রে কি ছবিটা খুব তাড়াতাড়ি মানুষের কাছে গ্রহণ হবে বা মানুষ গ্রহণ করবে, সেটা একটা মজা থাকে। ডাবল এজেড সোর্ড, শাকের গোড়া। মানুষ এক্সপেকটেশন আছে, মানুষের সেটা একটা চাপ, হেমলকের এক্সপেকটেশন হেমলক, কিন্তু আমাদের সেন্টার একটা ক্যাপটিভ অডিয়েন্সও আছে। কিছু মানুষ তো আসবেনই দেখতে, যারা যারা হেমলক দেখেছেন তারা আনন্দকর কেন কি করছেন, কোথায় আছে, কারণ আনন্দকর তো একটা কাল্ট, একদম কালচার, হেমলকও একটা কাল্ট ছবি। কাল্ট ছবির এটা একটা সুবিধা, একটা ক্যাপটিভ অডিয়েন্স থাকে। তারা এখন হয়তো আরো তাদের জীবনে 13 বছর কেটে গেছে বা এরকম, বাট ওই একটা ক্যাপটিভ অডিয়েন্সের ব্যাপার। সৃজিতদা নিজে কত ব্যক্তিগতভাবে এটা মানে যে একটা সময় এইটাও একটা প্রফেশন হয়ে দাঁড়াবে, যে মানুষ স্বেচ্ছা মৃত্যুটাকেও মেনে নেবে। আসলে হেমলকের এই যে গল্প, মানে রাজার কিলবিলের এই যে গল্পটা, সেটা মূল চিন্তাটার অনুপ্রেরণা কিন্তু একটা সত্য ঘটনা। অ্যাঞ্জেলিনা জোলি একবার কম বয়সে মনোকষ্টে ঠিক করেন যে আত্মহত্যা করবেন। এবার আত্মহত্যা করবেন, ঠিক আছে, তিনি ভাবছেন যে আমার পরিবার ব্যাপারটা কিভাবে নেবে। তো সে একটা খুব ইন্টারেস্টিং কাজ করেছে, নিউ ইয়র্কে কিছু কন্ট্রাক্ট কিলারকে যোগাযোগ করে, যোগাযোগ করে বলেন যে দেখুন আপনার জন্য একটা অ্যাসাইনমেন্ট আছে, আপনাকে আমায় মারতে হবে, আমি আপনাকে টাকা দেবো, পেমেন্ট হয়ে যাবে। তো আমি সুইসাইড করতে চাইছি কিন্তু পাচ্ছি না করতে কোনো কারণে, আপনি প্লিজ মেরে দিন। কন্ট্রাক্ট কিলার যে কিনা অ্যাঞ্জেলিনা জোলির সমস্ত ভক্ত, তুমি বলে যে আচ্ছা ম্যাডাম একটা কাজ করুন, চাপটা নিয়ে একটা বার সময় নিন, একবার সময় নেওয়ার পরে যদি আপনার মনে হয় যে আপনি মনে হয় পড়বো, এটাই তো আমার কাজ, আমি তো এটাই করি, টাকা নিয়ে অ্যাসাইনমেন্ট করবো, স্লিপ ওভার। এবার অ্যাঞ্জেলিনা অবভিয়াসলি একবার সে মত পরিবর্তন হয়ে যায়, দুদিনেই হয়তো হয়ে যায়, কিন্তু মাঝপথে যেটা হয়, আমি কিলবিল সোসাইটির গল্পের সূত্রটা পেয়ে যাই, যে একজন ইনস্টা ইনফ্লুয়েন্সার কাম অভিনেত্রী, সেই কোনো এক কারণে আত্মহত্যা করতে চাইছেন, করতে পারছেন না, তাই জন্য তিনি স্বর্ণাপন্ন হচ্ছেন একজন ভাড়াটে খুনের, একজন কন্ট্রাক্ট পিরিয়ডে তাকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছে, বেসিক্যালি নিজের সুপারি নিজে দিচ্ছে। এটাই হলো ইউএসপি কিলবিল সোসাইটি। একদম। আর এতটা এই গল্প পার করার পর বা এতটা পথ জার্নির পরে সৃজিতদা কি আর নতুন কিছু ভাবছে?
নতুন কিছু মানে আমার পুরোনো লেখা এতগুলো স্ক্রিপ্ট আছে, কারণ কোভিড এর সময় যখন লকডাউন হয়েছিল আমার মনে হচ্ছে আমি জাস্ট আমাদের দিনে 18 ঘন্টা লিখতাম। কি করবো, আর তো কিছু করার নেই, লকডাউন লকডাউন। সো এই লহ গৌরাঙ্গের নামে তখন লেখা, টুইঙ্কেল টুইঙ্কেল তখন লেখা, এগুলো সব একটা একটা এখন হবে। সত্যি বলে সত্যি দিয়ে তো আরো আগে 2011 আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে এটা তো তোমার একটা সময় যখন তুমি তোমার একটু ইয়াং ছিলে, তখনকার সময়ের গল্প। ভালো লাগে না এই জায়গাটা কেটে দেবো না, অফকোর্স ইয়াং ছিল এ নয়, এখন আমি সত্যিটা বুড়ো হয়ে গেছি না, বাট হ্যাঁ এখন তুমি এভারগ্রিন হয়ে গেছো। এখন আশা করি অসম্মান করিনি। তো অফকোর্স না, হ্যাঁ সেই সময় চিন্তা ভাবনা ছিল, সেগুলো ছিল, অল দ্যাট ওয়াজ দেয়ার। এখন ডেফিনেটলি নতুন চিন্তা ভাবনা আসছে, নতুন আইডিয়া আসছে, সেগুলোও হবে এক এক করে। ওই আপ কাতার হয়ে গেছে, কিন্তু আই এন কিউটা হয়ে গেলে আমার ইংরেজি অ্যালফাবেটটা শেষ হয়ে যায়। প্রত্যেকটা ইংরেজি অ্যালফাবেটটা একটা ছবি, তারপর আমার ছবি, তারপর আমি একটু দেশ বিদেশ ঘুরবো, বই লিখবো, ক্রিকেট কমেন্ট্রি করবো। আইপিএল অলরেডি 2 বছর কমেন্ট্রি করেছি, এবছরে বলেছিল এবছর হবে না, বিকজ কাজে আছে, মানে রিলিজ আছে, প্রেপ আছে, লহগুরনের নামে। সো বাট ওই আই এন কিউটা হয়ে গেলে আমার ছবি। তোমার ক্ষেত্রে একটু ব্যক্তিগত দিক দিয়ে একটা প্রশ্ন করব যে শ্রীদ মুখোপাধ্যায় কি খুব মুডি মানুষ? মুডির সংজ্ঞা কি? মুডির সংজ্ঞা বলতে গেলে ডিপেন্ড করে, এটা যেটা যেমন যে কথাটা বলে মানুষ কিভাবে তোমায় দেখছে বা তুমি কিভাবে ইন্টারপ্রিট করছো সেটা ম্যাটার করে। মুডি মানে হ্যাঁ অফকোর্স আমি তো মানুষ, মানে আমি তো অ্যান্ড্রয়েড কোনো মানে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করার কিছু নয়। তো এবার রক্ত মাংসের যে কোনো মানুষই আমার মনে হয় তার অনেক রকম মুডস হয়। এবার বেসিক্যালি তো প্রশ্ন হলো যে সে মুডটা আমি কতটা এক্সপ্রেস করি। খুব কাছের লোকের কাছেই এক্সপ্রেস করি, হয়তো করি মানে পার্সন ডিপেন্ডস, পার্সোনাল টোটালি ডিপেন্ডস। এক্স্যাক্টলি। আর অবশ্যই যে সোসাইটি নিয়ে আমরা কথা বললাম সেই সোসাইটি খুব শীঘ্রই আসছে, কিলবিল সোসাইটি। তো অবশ্যই আমাদের দর্শকদের শেষমেশ কি বলবে? 11ই এপ্রিল এই পয়লা বৈশাখে নতুন বছরে নতুন বাংলা ছবি কিলবিল সোসাইটি, আপনাদের সবার প্রিয় হেমলক সোসাইটি সিকুয়েল, আপনাদের সবার প্রিয় আনন্দকর আবার ফেরত আসছে, মৃত্যুঞ্জয় কর, এবং নতুন রূপে দেখবেন কৌশানী মুখোপাধ্যায়কে পূর্ণা আইচের চরিত্রে। এটা তার জীবনের সেরা পারফরমেন্স হতে চলেছে, এইটুকু দাঁড়িয়ে রেখে বলতে পারি। তার সঙ্গে আছে বিশাল একটা অ্যালবাম, যেরকম মিউজিক অ্যালবাম হেমলকের ছিল, সব কিলবিলেও আছে, সেখানে কে গান নেই। একটা বিষয় খুব এই ছবির ক্ষেত্রে হেমলক সোসাইটি যদি বলি, প্রতি মুহূর্তে আমরা কটা গান আমরা বারবার হাম করি, সেটা হলো ওই জলফড়িং বা এখন অনেক রাত, তার বাইরে এই তো আমি চাই, এই গানগুলো কিন্তু এখন আমাদের একটা সময় পার করিয়ে দিয়েছে। মানে আমরা ওইটার উপরই জার্নি করে এরকম অনেক, ওই সময় অনেক ছবি বেরিয়েছে এগুলো, সেই গানগুলো এখন আমাদের কাছের। তো এই ছবিতে কি আরেকটা দশক পার করাবে? একদম আমার তুমি এর গ্যারান্টি দিচ্ছ? মানে প্রথমবার রূপম সিধু একসাথে গান গাইছে, অনুপমের দুটো দুর্দান্ত সোলো গান আছে, দুর্দান্ত। অ্যালবামে ইনফ্যাক্ট 3টে গান আমার লেখা, আমাদের একটা অনুপমের গান আমার লেখা, রূপম সিধুর গানটা আমার লেখা। সো রণজয়ের একটা অপূর্ব গান আছে যেটা দুর্নিবার গেয়েছে, তমালিকার দারুণ গান আছে দুটো। সো গ্যারেন্টি পরিচালক গ্যারেন্টি দিয়েছেন। তো অবশ্যই এটা পরিষ্কার যে এই ছবির মধ্যে কিন্তু সেই গানের যে ফ্লেভার গুলো বললাম, পার্সোনাল আমার কোনো ফেভারিট নেই, এই গানটা কিন্তু অল ওভার ফেভারিট বাংলা ট্র্যাকের মধ্যে, আর এখনো এভারগ্রিন। তো অবশ্যই এই গানগুলো আমরা এক্সপেক্ট করবো যে আগামী দিনে আরো নতুন গান দিয়ে, আর এই সোসাইটিতে আরো নতুন গান আসছে সেটা আমরা গ্যারেন্টি পেলাম এই পরিচালকের কথা শুনে। অবশ্যই সৃজিত দা যে গ্যারেন্টি দিয়েছেন আমরা কিন্তু ব্যাংক অন করছি। চোখ রাখুন পর্দায়, গানগুলো শুনুন, গানগুলো আগে রিলিজ করা যাবে, এবং অতি অবশ্যই 11ই রিলিজ করছে, 11ই এপ্রিল রিলিজ করছে কিলবিল সোসাইটি। প্লিজ দেখবেন এবং আমাদের ভালোবাসুন। একদমই। আর আপনারাও কিন্তু রেক্স স্টুডিওজ ইন্ডিয়ার পেজে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।